এখন এই ২২ লাখ টাকা যাদের কাছে নেই তারা কিভাবে এই ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে এইচএসসির পরে ব্যাচেলার্স এর জন্য কোরিয়াতে আসা যাবে এই নিয়ে ইন ডিটেইলস এ ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। তোমরা ওটা চাইলে দেখে নিতে পারো। সেখানেও আমি ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে আমি যতটুকু জানি তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু এরপরেও তোমাদের কিছু কমেন্টস ছিল। তাই আমি ভাবলাম যে ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ভিডিও আলাদা করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমেই বলে নিচ্ছি কোরিয়াতে আসার জন্য কত টাকা দেখাতে হবে। এটা হচ্ছে 18,000 ইউএসডি ডলার। আর এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে হয় ২১ লাখ অথবা ২২ লাখ টাকার মতন। আমি তোমাদের কোশ্চেন ওয়াইজই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তোমরা সবচেয়ে বেশি যে কোশ্চেনটা করো সেটা হচ্ছে এই ব্যাংকটা কার নামে হতে হবে? তোমার মা-বাবা অথবা তোমার নামে হতে হবে। মানে ব্লাড রিলেটেড। এখন যেহেতু তুমি এইচএসসি মাত্র পাশ করলা, সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব তোমার নামে দেখাতে না। কারণ সেক্ষেত্রে তোমার জবাবদিহি করতে হবে যে তুমি কিভাবে এই টাকাটা জমালা। মা-বাবার নামে দেখানো একদম বেস্ট। ধরো তুমি বাবার নামে দেখালে, সেক্ষেত্রে তোমার বাবার জব সার্টিফিকেট সাথে ট্রেড লাইসেন্স এগুলাও দেখাতে হয়। আর ধরো মায়ের নামে দেখাচ্ছ, সেক্ষেত্রে মা যদি জব করে সেক্ষেত্রে তুমি এই জিনিসগুলাই দেখিয়ে নিতে পারো, মানে জব সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স। কিন্তু যদি মা হাউস ওয়াইফ থাকে সেক্ষেত্রে তুমি দলিলের, মানে ধরো তোমার মায়ের নামে কিছু সংখ্যক জমি আছে অথবা মায়ের সম্পত্তি, সেগুলার দলিলের ফটোকপিও দেখাতে পারো। দলিলের ফটোকপিটা নোটারি করে নিবে। এই ব্যাংক স্টেটমেন্টটা কি সবার ক্ষেত্রে দেখাতে হবে? হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা সবার ক্ষেত্রেই দেখাতে হবে। এখন তুমি যদি স্কলারশিপ পাও সেক্ষেত্রেও তোমার ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে। তুমি যদি কেজিএসপি, যেটা কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, সেটা পাও সেক্ষেত্রে দেখাতে হবে না। এছাড়া আইএলস অথবা টপিক, মানে যেটা হলো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সেটার উপর বেস করে অথবা তোমার একাডেমিক রেজাল্টস এর উপর বেস করে যদি তোমাকে স্কলারশিপ দেওয়া হয় সেক্ষেত্রেও তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। কারণ কিছু কিছু স্কলারশিপ আছে শুধু তুমি ফার্স্ট সেমিস্টারে পাবা, ফুল পাবা না। 70% স্কলারশিপ পেলা অথবা 80% পেলা, ইভেন যদি তুমি 100%ও পাও সেক্ষেত্রেও ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা মেইনলি হচ্ছে তোমার ভিসা রিকোয়ারমেন্টের একটা অংশ, সেক্ষেত্রে এটা অবশ্যই দেখাতে হবে। এটা গেল ব্যাচেলার্স এর। কিন্তু যদি তুমি পিএইচডি অথবা মাস্টার্স করতে কোরিয়াতে আসো, এক্ষেত্রে যদি তুমি প্রফেসর ফান্ডেড স্কলারশিপে আসো, যেটা মানে প্রফেসর তোমার সব খরচ বহন করবে, এখানকার লিভিং কস্ট, টিউশন ফি সবকিছু, সেক্ষেত্রে কি তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে? এটা আসলে ডিপেন্ড করে। কারো কারো ক্ষেত্রে দেখাতে হয়, কারো কারো ক্ষেত্রে দেখাতে হয় না। কারো ক্ষেত্রে প্রফেসর দেখা যায় যে তুমি যেখানে পড়ালেখা করবা, টিউশন ফি অথবা লিভিং কস্ট, এটা রিলেটেড একটা প্রুফ অফ সার্টিফিকেট অথবা কোনো ডকুমেন্টস দেয়। এক্ষেত্রে তোমার এই ব্যাংক স্টেটমেন্টটা দেখানো নাও লাগতে পারে। কিন্তু যদি প্রফেসর বলে যে না, আমি তোমাকে ফান্ডিং দিব, কিন্তু তোমার ব্যাংক স্টেটমেন্টটা তোমার ব্লাড রিলেটেডই কারো দেখাতে হবে, এক্ষেত্রে তোমার তো কিছু করার নাই, তখন ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই দেখাতে হবে। তো আমি অ্যাডভাইস করব যে সেফটি পারপাস অবশ্যই তুমি প্রফেসর ফান্ডেড স্কলারশিপে আসলেও ব্যাংক স্টেটমেন্টটা দেখানো ভালো। এখন তুমি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাবা সেটার বয়স কত হওয়া লাগবে, মানে ব্যাংকটার বয়স কত হওয়া লাগবে আর এর ম্যাচুরিটি কত হওয়া লাগবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 3 মান্থস মিনিমাম হওয়া লাগবে। কিন্তু আমি যখন আরো সার্চ করি তখন জানতে পারি এটা আসলে যত পুরাতন হবে তত বেশি ভালো। যে এটা মিনিমাম 6 মান্থ হওয়া লাগবে। এখন আসি ব্যাংকটার ক্রাইটেরিয়াতে। ব্যাংকটা আসলে কোনো ধরনের এফডিআর হওয়া যাবে না। এটা হতে হবে সেভিংস অ্যাকাউন্ট। এখন এই ২২ লাখ টাকা যাদের কাছে নেই তারা কিভাবে এই ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারো? দুইটা ওয়ে আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে, আমি অ্যাডভাইস করব, সেটা হচ্ছে তোমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে নেয়া, তারপরে সেটা তোমার মা বাবার অ্যাকাউন্টে দেয়া। প্রত্যেকের ফ্যামিলিতেই দেখা যায় কেউ না কেউ বড়লোক আত্মীয় স্বজন তো থাকেই। আর সেটাও যদি না থাকে, এমন কেউ ট্রাস্টেড ওয়ান যে মানে তোমাকে ট্রাস্ট করে, যে তোমাকে এই টাকাটা কিছু সময়ের জন্য দিবে, মানে তোমার হেল্পের জন্য, সেক্ষেত্রে তাদের কাছ থেকে নিতে পারো। নিয়ে তোমার মা বাবার অ্যাকাউন্টে সেটাকে রাখতে পারো। আর তোমার যখন অ্যাডমিশন হয়ে যাবে তখন তুমি টাকাটা আবার ফেরত দিয়ে দিতে পারো। এখন এই ব্যাংকের ট্রানজেকশন দেখাতে হবে। এখন ব্যাংক ট্রানজেকশনটা কি, মানে তুমি ধরো টাকা ব্যাংক থেকে ওই টাকাটা বের করলা, মানে কিছু সংখ্যক টাকা, ধরো ৫,০০০ ১০,০০০ টাকা বের করলা, আবার টাকা ওই কিছুক্ষণ পরে অথবা কিছুদিন পরে ওই ব্যাংকে দিলা। এই দেওয়া নেওয়া এটাকে ট্রানজেকশন বলে। এখন আমি সেকেন্ড ওয়েটার কথা বলবো। সেটা হচ্ছে যার কোনো ওয়েই নাই,
যে আর কোনোভাবেই টাকাটা ম্যানেজ করতে পারতেছে না, তার ক্ষেত্রে সে ব্যাংক থেকে লোন নিতে পারে। কিন্তু এইটা আমি একদমই অ্যাডভাইস করব না, কারণ এটা আসলে ইসলামিক দিক দিয়ে ব্যাংকের লোনটা নেওয়াটা একদমই ঠিক না। আমি জাস্ট এটা মানে তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। এখন তোমরা সেই ব্যাংকের লোন নিবা কি নিবা না এটা আসলে তোমাদের উপর। আর এই ব্যাংকের লোন রিলেটেড ইনফরমেশনটাও যে আমারটা পুরোটা অথেন্টিক হবে এরকমও না। তোমরা আরো এই জিনিসগুলা জানবা, ব্যাংকে যেয়ে দরকার পড়লে জানবা, সেক্ষেত্রে তোমরা এক্সাক্ট ইনফরমেশনটা জানতে পারবা। এখন কি কি ব্যাংক এই লোনটা দিয়ে থাকে এই ক্ষেত্রেও আমার আসলে এক্সাক্ট নলেজ নাই। আমি যতটুকু জানি প্রাইম ব্যাংক অথবা এনআরবিসি, আরো কিছু ব্যাংক আছে হয়তোবা, এই ব্যাংকগুলা এই লোন দিয়ে থাকে। এখন ব্যাংকের সাথে কথা বলে সেই লোনের টাকাটা তোমার মা অথবা বাবা যার ব্যাংক স্টেটমেন্ট দেখাবা তার অ্যাকাউন্টে তুমি সে টাকাটা রেখে দিবা। এটার মেয়াদ কম করে হলেও 6 মান্থ হওয়া লাগবে। তাই তুমি যখন দেখা যাবে যে তুমি অ্যাপ্লিকেশন স্টার্ট করবা অথবা ইউনিভার্সিটি সার্চ করতে থাকবা, তখন থেকেই এই লোনের কাজটা করে নিবা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই টাকাটা তুমি কখন উঠাতে পারবা? এটা তো জাস্ট খালি তোমাকে দেখাতে হবে, মানে তোমার ব্যাংকে এই টাকাটা আছে কিনা, জাস্ট এটাই ব্যাংকের স্টেটমেন্ট, এটা দেখাতে হবে। এক্ষেত্রে তো এই টাকাটা আর তুমি খরচ করতেছো না, এই টাকাটা পুরোপুরি তুমি আবার যার কাছ থেকে এনেছো তাকে দিয়ে দিচ্ছ। এখন কোশ্চেন হচ্ছে এই টাকাটা ধরো তুমি ভিসা পেয়ে গিয়েছো, তুমি কোরিয়াতে চলে আসছো, এই টাকাটা তুমি কখন ফেরত দিতে পারবা? তো আমি সাজেস্ট করব কোরিয়াতে আসারও অন্তত 3 মাস পরে এই টাকাটা ফেরত দেয়া। এখন অনেকে দেখা যায় যে ভিসা পাওয়ার সাথে সাথেই ফেরত দিয়ে দেয়, এক্ষেত্রেও প্রবলেম হয় না, আবার হতেও পারে। এটার আসলে কোনো এক্সাক্ট ইনফরমেশন নাই। তোমার লাক খারাপ থাকলে তোমার প্রবলেম হবে, আর লাক ভালো থাকলে হবে না। কিন্তু আমি যতটুকু জানি লিস্ট হলেও 1 মাস অন্তত রাখতে হয়, মিনিমাম 3 মান্থস রাখলে ভালো। তো আমি অ্যাডভাইস করব, ধরো তুমি ভিসা পেয়ে গিয়েছো, তুমি কোরিয়াতে চলে আসছো, কোরিয়াতে চলে আসার 1 মাস পরে সেই টাকাটা ফেরত দিবা। তুমি যেহেতু এত কষ্ট করে রিলেটিভস এর কাছ থেকে অথবা যেভাবেই হোক না কেন তুমি টাকাটা সংগ্রহ করেছো, এখন তুমি এসে পড়েছো, এখন তুমি ফেরত দিতে যেয়ে যদি তোমার আবার ঝামেলা লাগে, এর থেকে ভালো যে লিস্ট 1 মান্থ অথবা 3 মান্থস রেখে তারপর এটাকে ফেরত দেয়া। এটাই ছিল ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ইন ডিটেলস ভিডিও। আর তোমাদের যদি আলাদা করে আবার আরো কিছু রিকোয়ারমেন্টস সম্পর্কে আলাদা আলাদা ভিডিওস চাও বা কি কি কোশ্চেন সম্পর্কে জানতে চাও, সেগুলা আমার এখানে কমেন্টস করে ফেলতে পারো, আমি ট্রাই করবো অ্যান্সার করার। আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করব, আমি আমার একটা ফেসবুক আইডি দিয়েছিলাম মানে জাস্ট এডুকেশনাল কোশ্চেন জিজ্ঞেস করার জন্য। আমি অনেক গ্রেটফুল যে তোমরা সবাই আমাকে শুধুমাত্র এডুকেশনাল বা স্টাডি রিলেটেড জিনিসই জিজ্ঞেস করো, কিন্তু বিষয়টা হচ্ছে যে জিজ্ঞেস করার আগে অনেকে বলো যে আপু তোমাকে কি কোশ্চেন করা যাবে? তো এইটা বলবা না যে কোশ্চেন করা যাবে, তোমাদের যে কোশ্চেন করার থাকে সেই কোশ্চেনটা করে ফেলবা। আমি যদি তোমাদের ওই কোশ্চেনটা যখনই দেখবো তখনই আমি অ্যান্সার দিয়ে দিব। কোরিয়ার লাইফ তোমরা সবাই জানো অনেক বেশি হেক্টিক থাকে, এখানে টাইম মেনটেন করা খুবই কঠিন, ভিডিওস বানাতে অথবা এটা নিয়ে একটু চিন্তা করতেও অনেকখানি সময় যায়। সেক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্টটা খুবই ডিফিকাল্ট। তোমরা তো ইনশাল্লাহ সবাই আসতে পারবা, যারা যারা আসতে চাচ্ছ, তখন তোমরা নিজেরাই বুঝবা। তাই এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে কোশ্চেন করা যাবে কিনা এটা না বলে জাস্ট তোমরা যে কোশ্চেনটা করতে চাও সেটা করে ফেলবা। আমি যখন ফ্রি থাকবো সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আই হোপ এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হবে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।